কার্তিক বাবা, তোমার বোনের বিয়ের প্রস্তুতি চলছে, কোনো বিষয় কোনো ধরনের যেন খামতি না থাকে। আরে তুমি কোনো টেনশন নিও না, আমি আছি তো, করে নেব। ওহো, বিয়ের বাড়ির ব্যাপার, মেহেন্দির অনুষ্ঠান। আরে দাদা কি করছেন, তাড়াতাড়ি করুন, অতিথিরা তো এক্ষুনি চলে আসবে। আন্টি, তুমি কেন এত টেনশন নিচ্ছ? বিয়ের বাড়ির ব্যাপার আর আমার মেয়ের বিয়ে, টেনশন তো হবেই, তাই না? আমি ওর বেস্ট ফ্রেন্ড হই না? আমি ওর ভালোভাবে খেয়াল রাখি। তুই তাড়াতাড়ি যা, ওর তোকে দরকার হতে পারে। আরে দাদা, ওটা ওখানে নয়, এখানে রাখুন। হ্যাঁ, ইরা, কোথায় হারিয়ে গেছিস? হ্যাঁ, চল, অনেক কাজ বাকি। আমি এখনো বলছি যে দেরি বেশি হয়নি, চলো তাড়াতাড়ি যাই এখান থেকে। আরে আমাদের ছেলের ইরার থেকেও ভালো মেয়ে পাওয়া যাবে। আরে কি সেই একই কথা বলে যাচ্ছ? তোমার যদি জানা না থাকে জেনে ও বুঝে নাও, আমার ছেলে ইরাকে খুব ভালোবাসে এবং ওকেই বিয়ে করবে ঠিক করেছে। হ্যাঁ হ্যাঁ কার্তিক, এক্ষুনি আসছি আমি। অমৃতা, কি হয়েছে? তোর ভাই ফোন করেছে, কিছু কাজ আছে, এক্ষুনি আসছি। আর শোন, আজ মেহেন্দি তোর মুখে না একটু স্মাইল রাখ। আচ্ছা, ওই সব বক্সেসগুলো রেখে দেবে আর লাইটের সেটআপটাও চেক করে নেবে। কি ব্যাপার? হ্যাঁ, খুব সুন্দর লাগছে আজকে। এরকম নয় তো যে বর এসে তোমাকেই না চেয়ে বসে। ভেরি ফানি ললিত। রিসর্ট কি বন্ধ হয়ে গেল? এর দেখভালের পুরো দায়িত্ব আমার ঘাড়ে এসে গেল। আর মালিকের এইটুকু বুদ্ধি তো থাকাই দরকার না? এত বড় রিসর্ট একলা মানুষ কি করে পরিষ্কার রাখবে? এই সুইমিং পুলটা একেবারে নোংরায় ভরে গেছে। যতই পরিষ্কার করো না কেন, দুদিন অন্তর ঠিক নোংরা হয়ে যায়, প্রতি দুদিন অন্তর। আরে আরে দেখো বাবলু, তুমি যদি কিছু না করে থাকো তাহলে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। সিআইডি নির্দোষদের কখনো শাস্তি দেয় না, বুঝেছো? মনে হচ্ছে লাশ অনেকক্ষণ ধরে জলে আছে। হ্যাঁ দয়া, মনে হচ্ছে 12 ঘন্টার বেশি হবে। কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই বস, শুধু এখানে এই গলায় এখানে অদ্ভুত কিছু লেগে আছে। গলা টিপে মেরেছে? আপাতত দেখে তাই মনে হচ্ছে। এই রিসর্টের চাবি কি তোমার কাছেই থাকে? না স্যার, মালিকের কাছেও একটা আছে। তুমি গেটটা দেখাও তো। পঙ্কজ, দেখো তো, একটু ভালো করে চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। উল্টে দাও, উল্টে। স্যার, এ তো ট্যাক্সির বিল দেখছি। ইনি কাল রাত্রে ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে ট্যাক্সি ধরেছিলেন। পঙ্কজ, এই লাশটার ফটো তুলে এয়ারপোর্ট সিকিউরিটিকে দেখাও আর এর পরিচয় জানো।
তালা তো ভাঙা নেই, তার মানে হলো কেউ চাবি দিয়ে খুলে ভিতরে ঢুকেছে, বা হয়তো অন্য কোনোভাবে। হতে পারে স্যার এই রিসর্টেরই কোনো কোণাতে এই অপরাধটা হয়েছে। বা হতে পারে দয়া ওকে এখানে মেরেই এখানে ফেলে দিয়েছে, বা অন্য জায়গায় মেরে ওর লাশটাকে এখানে ফেলে রেখেছে। পুরবী, এত বড় একটা গেটের উপর দিয়ে লাশকে নিয়ে ঝাঁপ দেওয়া অসম্ভব মনে হচ্ছে। অন্য কোনো রাস্তা দিয়েই ও লাশ নিয়ে ভিতরে এসেছে। কিন্তু স্যার ভেতরে আসবার জন্য অন্য কোনো রাস্তা নেই এটা ছাড়া। আরে তুমি আমাদের কাজটা করতে দাও না, এদিকে এসো। এই দেখো পুরবী, এখানে দেওয়াল ভাঙা রয়েছে, নিশ্চয়ই এখান দিয়ে এসেছিল এই খুনি। তাহলে তো স্যার এখান থেকে কোনো সূত্র পাওয়া যেতে পারে। এই হলো প্রমাণ, এই সোনালী সুতো। আশ্চর্য ব্যাপার, একটা অদ্ভুত জিনিস লেগে আছে এর গলার উপরে। ও, কি হয়েছে স্যার? একটু শুঁকে দেখো এটা। মেহেন্দি? মেহেন্দি সারিকা, এর গলার উপর মেহেন্দির দাগ। সারিকা, এর মৃত্যু হয়েছে গলা টেপার কারণে। গলায় আছে মেহেন্দির চিহ্ন, তার মানে যে এর গলাটা টিপে ধরেছিল ওর হাতে মেহেন্দি লাগানো ছিল। আর খুনটা যে করেছে সে হয়তো কোনো মেয়ে, আর ও সেই সময় খুন করেছে যখন ওর হাতের মেহেন্দি ঠিক করে শুকোয়ও নি। রাইট। আজকাল এমনিতেও বিয়ের সিজন চলছে, হয়তো কোনো ফেস্টিভ্যাল, ফাংশন বা বিয়ে বাড়িতে গিয়েছিল। রাইট, এই জন্য অভিজিৎ ওখান থেকে সোনালী সুতো পেয়েছিল। হয়তো কোনো দামি ড্রেসে যেটা পরেও পার্টিতে যাচ্ছিল। তার মানে হচ্ছে এই সোনালী সুতো আর গলায় লেগে থাকে এই মেহেন্দি আমাদের খুনি পর্যন্ত পৌঁছে দেবে। স্যার, এ হলো প্রীতি, শহরের খুব নামকরা মেহেন্দি এক্সপার্ট। দেখো মা, আমি চাই যে তুমি লাশটাকে দেখো, আর এর গলায় যে মেহেন্দি লেগে আছে, যার দাগটা আমরা দেখতে পাচ্ছি, সেটার ব্যাপারে আমাদের ইনফরমেশন দাও। ডোন্ট ওয়ারি, ভয় পাবার কিচ্ছু নেই, আমরা সবাই এখানে আছি। ম্যাডাম, একজন খুনি বাইরে ঘুরে বেড়াচ্ছে, আপনি একটু সাহস করুন প্লিজ। আসুন। আমার মনে হচ্ছে কোনো মেহেন্দি পরা হাত এর গলাটা টিপেছিল। ভালো করে দেখুন একটু। আর কিছু মেহেন্দি ভিকটিমের চুলেও লেগে রয়েছে, মাথার পেছন দিকে। মেহেন্দির টেক্সচার খারাপ হয়ে গেছে, কিন্তু এটা মনে হচ্ছে যে এই মেহেন্দিটা হাত দিয়ে লাগানো হয়েছে। হাত দিয়ে? হ্যাঁ স্যার, বেশিরভাগ লোক আলাদা আলাদা ডিজাইন বানানোর জন্য স্টেন্সারের ব্যবহার করে। এই ডিজাইন স্টেনসিলে নয়, হাত দিয়ে করা হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি প্লিজ 1 মিনিট এদিকে আসবেন। আপনি এই মেহেন্দি সম্পর্কে আর কিছু বলতে পারবেন? মানে এটা কোন কোম্পানির, কতটা পুরনো, কোথা থেকে এসেছে, এনিথিং যা জানেন। স্যার, মেহেন্দির কালার, টেক্সচার আর স্মেল থেকে মনে হচ্ছে এই মেহেন্দিটা কোনো কমার্শিয়াল কোম্পানির নয়। এটা নিশ্চয়ই কেউ বাড়িতেই বানিয়েছে। তার মানে লোকেরা সাধারণত বাড়িতে তৈরি মেহেন্দি ব্যবহার করে, তাই তো? হ্যাঁ স্যার, কারণ ওটা কেমিক্যাল ফ্রি থাকে। আচ্ছা, এরকম তো শহরে অনেক লোকই আছে যারা বাড়িতে মেহেন্দি বানায়, তাই মেহেন্দির সাহায্যে তাকে ধরতে গেলে অনেকটা সময় লেগে যাবে স্যার। স্যার, হ্যাঁ স্যার ভিক্টিমের ব্যাপারে জানতে পেরেছি। হ্যাঁ, একে? স্যার, ওর নাম দীপেন, দিল্লিতে থাকতো।
আর আমি লোকাল পুলিশকে বলে দিয়েছি যে ওর বাড়ির লোককে যেন খবর দিয়ে দেয়। গুড। আচ্ছা প্রীতি, আরো একটু দেখুন যদি আমাদের কিছু বলা যায়। এক মিনিট স্যার। স্যার মেহেন্দির ডিজাইন থেকে আর একটা কথা বোঝা যাচ্ছে। সেটা কি? স্যার ওই মেয়েটার ব্যাপারে, যার মেহেন্দি এর ঘাড়ে লেগেছে, ওই মেয়েটার বিয়ে এমন একটা ছেলের সাথে হচ্ছিল যার নাম আর দিয়ে শুরু হয়। আর লেটার দিয়ে শুরু? সেটা কিভাবে জানা গেল? বেশিরভাগ নতুন বউ যখন মেহেন্দি লাগায় তো নিজের স্বামীর ইনিশিয়াল লেটার হাতে লেখায়। তো স্যার এটা সেই ইনিশিয়াল লেটার। হ্যাঁ বস, উল্টো আর লেখা আছে। আর তাহলে আমাদের খোঁজ নিতে হবে এই সপ্তাহে এই শহরে কটা বিয়ে হয়েছে আর কটা বিয়ে হতে চলেছে যেখানে পাত্রের নাম আর দিয়ে শুরু। অদ্ভুত স্যার, এই মাসে 120 জনের বিয়ে, একই মাসে এতজনের বিয়ে। হ্যাঁ পঙ্কজ, এখন বিয়ের ভালো লগ্নসা আছে। যদি তুমি বিয়ে করো তো সময়টা একদম ঠিক। আরে বিয়ে আর কি করে করবো স্যার? কি হলো, কজন পাত্রের নাম পেলে? হ্যাঁ স্যার, সব মিলিয়ে 12 জন আছে যেখানে পাত্রের নাম আর দিয়ে শুরু হয়। আচ্ছা, হ্যালো, হ্যাঁ 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 স্যার, এর গাড়ি তো দেখছি একটা শব্দেই আটকে আছে। হ্যাঁ 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 ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ পঙ্কজ। দিল্লি থেকে অফিসার ফোন করেছিলেন। উনি বলছিলেন যে দীপেনের বাড়িতে গিয়েছিলেন কিন্তু কেউ ছিল না, আর প্রতিবেশীকে জিজ্ঞেস করে জানতে পেরেছেন ওর একটা বোনও আছে। শালিনীর নাম্বার দিয়েছেন উনি? হ্যাঁ স্যার, পাঠিয়েছেন। আর উনি বলছিলেন যে দীপেন মাত্র 4 মাস আগেই ওখানে শিফট হয়েছে। একটা মেয়ের সঙ্গে ব্রেকআপ করে আর অন্য কারোর সঙ্গে বিয়ে করে নেয়। এই জন্য শালিনীর সঙ্গে ওর ঝগড়া হয় আর সেই জন্য এখানে চলে আসে। কি নাম বললে ওই মেয়েটির যে দীপেনকে মনে আঘাত দিয়েছে? ইরা। ইরা? স্যার হতে পারে কালকে রাত্রে দীপেন ইরার বিয়ে পণ্ড করতে এসেছিল এখানে, আর ইরা ওকেই মেরে দিয়েছে। আচ্ছা, এই ওয়েডিং কার্ডসে ইরা নামের কোনো মেয়ের কার্ড আছে? হ্যাঁ স্যার। ইরা ওয়েডস রোহিত, এই দেখুন। এই দেখো, ইরা ওয়েডস রোহিত, আর ওদের বিয়ে আজকেই। একটু ওই বিয়ে বাড়িতে গিয়ে দেখো কনের গায়ে মেহেন্দি কতটা রাঙিয়েছে। আপনারা সিআইডি থেকে এসেছেন তো যা খুশি তাই করবেন। আইনের নামে কারুর বিয়ে আটকাবার অধিকার কে দিয়েছে আপনাদের? না না, আমরা এখানে কারো বিয়ে থামাতে আসিনি। আমরা এখানে এসেছি তদন্ত করার জন্য। কিন্তু স্যার, আপনাদের এই তদন্ত আমার বোনের বিয়ের পরেও তো করতে পারেন। যত তাড়া আছে আপনাদের এই বিয়েটা করানোর জন্য, তার থেকে বেশি তাড়া আছে আমাদের খুনিকে ধরার জন্য। একে চেনেন আপনারা? এটা তো দীপেন। মানে চেনেন কি করে? স্যার অ্যাকচুয়ালি ওই দীপেন আমার বোনকে ভালোবাসতো, কিন্তু কিছুদিন আগে ওদের ব্রেকআপ হয়ে যায়। আমি বলেছিলাম না যে চলো ফিরে যাই, কিন্তু আমার কথা শুনছে না কে? দেখো এবার সিআইডিও চলে এসেছে। জানি না কি কুক্ষণে এদের সঙ্গে আমরা সম্বন্ধ তৈরি করেছি। দেখুন, দীপেনের ঘাড়ে আমরা কিছু মেহেন্দির চিহ্ন দেখতে পেয়েছি, আর আমাদের সন্দেহ যে সেই চিহ্ন ইরার হাত থেকে এসেছে। পুরবি একবার দেখে নাও তো।
হীরা একবার একটু ওঠো তো। ম্যাডাম কি করছেন আপনি? এখনো তোমার বউ নয়, ও এখন একজন সাসপেক্ট। আমাদের সন্দেহের তালিকায় আছে। আমাদের সন্দেহ যে দীপেনকে খুন করেছে। ইরা এসব কি বলছে? মানে কি? তোমার হাতটা দেখাও। স্যার, এর মেহেন্দি তো একদম ঠিক আছে। আরে তাহলে দীপেনের গলায় যে মেহেন্দির দাগ ছিল সেটা কার হাতের ছিল? পুরবি, তুমি ওর ঘুমটাটা একবার তোলো। স্যার, অমৃতা, তুমি এই মণ্ডপে কি করছো? আর আমার মেয়ে ইরা কোথায় বলো? অমৃতা? এ কে? এ আমার মেয়ের বন্ধু হয়। ও, মণ্ডপ থেকে তাহলে কোণে উধাও, আর কোণের জায়গাতে তার বান্ধবী বিয়ে করছে। এসব কি হচ্ছে এখানে? হ্যাঁ, স্যার ওই আসলে কাল রাতে আরে ফ্লার্ট কে করছে রে ভাই? আমি তো তোমার প্রশংসা করছি। আচ্ছা তাই নাকি? প্রশংসা করছো? হ্যাঁ, তুমিও না, একদম পাল্টাবে না। এই লোকটা কি জ্বালা। অমৃতা, অমৃতা শোনো। কার্তিক, কি হলো? ওই আমি এক্ষুনি দীপেনকে দেখলাম, ও ইরাকে টেনে নিয়ে যাচ্ছিল। দীপেন? হ্যাঁ। ওর এত সাহস কোথায়? ও ওইদিকে চলো। কোথায় গেল এরা দুজন? কি জানি। এটা তো ইরার ফোন। পাওয়া যায়নি ওকে? না স্যার, ওদের পাইনি। তো দীপেন এখানে এসেছিল আর ইরাকে জোর করে নিয়ে গেছে, কিডন্যাপ করে। স্যার, কিডন্যাপ তো বলা যায় না, কিন্তু কিডন্যাপ বলা যাচ্ছে না মানে? ওই অমৃতা, এটা একটা মার্ডার কেস, আর সিআইডির কাছ থেকে কিছু লুকোনোর চেষ্টা করলেও সেটা খুব খারাপ হবে। অমৃতা, যা জানো সত্যি সত্যি বলো। স্যার, স্যার সত্যি তো এটা যে ইরা এই বিয়েটা করতেই চাইছিল না। ও তো দীপেনকে ভালোবাসতো। ও তো শুধু বাড়ির লোকেদের চাপে পড়েও এই বিয়ের জন্য রাজি হয়েছিল। অমৃতা, চুপ করো। আমি তো আগে থেকেই জানতাম এরা হলো 420। আর কি কি রহস্য রয়েছে যা এখনো সামনে আসতে চলেছে? এখানেই বলবেন নাকি সিআইডি ব্যুরোতে গিয়ে চা খেতে ইচ্ছে করছে? হ্যাঁ স্যার, ব্যাপারটা হলো গত কমাস ধরে আমার ব্যবসা ঠিকঠাক চলছে না। আমার প্রচুর লোকসান হয়ে যাচ্ছিল। সুশীল বাবু আমার বিজনেসটাকে স্টেবল করবার জন্য প্রচুর সাহায্য করেছে। তো নিজের মেয়ের বিয়ের ডিল করেছিলেন আপনি, যাতে আপনার ডুবে যাওয়া বিজনেসটা আবার ভালো মতো দাঁড়িয়ে যায়, কি? তাই ইরা উধাও হয়ে যাওয়ার পর অমৃতাকে এই মণ্ডপে বসিয়েছেন, যাতে কোনোভাবেই এই বিয়েটা না আটকায়। বাহ! আর অমৃতা, তুমি এই পুরো ষড়যন্ত্রে এত সহজেই যোগদান করলে? আমি এসব কিছুই জানতাম না। আমাকে তো কার্তিক বলেছিল যতক্ষণ ইরাকে পাওয়া যাচ্ছে না আমি এখানে বসে থাকি। এখনই তো 7 পাক হতো, তারপর বিয়েও করে নিতে আমাকে ঠকিয়ে। না, আমি মণ্ডপ থেকে বেরোতেই যাচ্ছিলাম, আর তখনই সিআইডি এখানে চলে এলো, আর সত্যি সবার সামনে চলে এলো। অর্ধেক সত্যি তো সামনে এসছে, আর বাকি অর্ধেক সত্যি সামনে আসবে যখন এটা জানা যাবে যে দীপেনকে মারার পর ইরা কোথায় চলে গেছে। আমার মেয়ের উপর মিথ্যে অপবাদ দেবেন না স্যার। ও তো দীপেনকে ভালোবাসতো, ও কেন খুন করবে ওকে? যদি আপনার মেয়ে নির্দোষ হয় তাহলে ও বাড়িতে ফিরে আসেনি কেন? দীপেন খুন হওয়ার পর থেকে ও নিখোঁজ হয়ে গেছে কেন?
মালা? দেখো বস, ইরা নিজের মেহেন্দি পরা হাত দিয়ে দীপেনের গলা নিশ্চয়ই ধরেছিল, কিন্তু দীপেনের মৃত্যু ইরার হাতে হয়নি। দীপেনের মৃত্যু হয়েছে কি করে? এর গলার ওপর এই যে মেহেন্দির চিহ্ন আছে, যখন পরিষ্কার করলাম তখন দেখলাম আর একটা দাগ আছে। এই দেখো, এইটা। আর এই চিহ্নটা হচ্ছে কোনো দড়ির, যার কারণে দীপেনের মৃত্যু হয়েছে। তার মানে দীপেনের মৃত্যু গলায় দড়ি দিয়ে টানার কারণে হয়েছে। কিন্তু যদি ইরা খুন না করে তাহলে ইরা কোথায়? আচ্ছা, এমনটা নয় তো যে ওকেও কোনো ক্ষতি করা হয়েছে? স্যার, একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। যদি ইরা এই খুনটা না করে থাকে তাহলে করলো কে? এই খুন হয়তো ইরার বাড়ির লোকেদের মধ্যেই কেউ করেছে। আর তাছাড়া দীপেনের উপস্থিতি ওরা পছন্দ করেনি। হতে পারে দীপেনের কারণে বিয়েতে কোনো বাধা আসবে, সেই জন্য দীপেনকে খুন করে দিয়েছে। স্যার, স্যার, ইরার ফোন থেকে জানা গেছে যে ওর নিখোঁজ হওয়া 3 ঘন্টা আগে দীপেনের বোন শালিনীর ফোন আসে। ও দিল্লি থেকে বম্বে চলে তো আসে, কিন্তু ফোন তুলছে না। শালিনীর ফোন ট্র্যাক করো, দেখা তো যাক ও এখন কোথায় আছে। আর বাকি রইল ওই সোনালি সুতো, কার হতে পারে? আমাকে আপনারা বলবেন এসবের মানেটা কি? আর আপনারা এই মেহেন্দি অনুষ্ঠানের জামা কাপড়গুলো এনেছেন কেন? দেখুন, আমরা কিছু সোনালি সুতো পেয়েছি ক্রাইম সিন থেকে। আর ওই সোনালি রঙের সুতো যার কাপড়ের সঙ্গে ম্যাচ হয়ে যাবে, খুনি সেই। ইরাকে সন্দেহ করছিলেন, কি ওই সন্দেহ দূর হয়ে গেছে? হ্যাঁ, আপাতত তো ধরে নিন যে ওই সন্দেহটা দূর হয়ে গেছে, কারণ দীপেনের মৃত্যু দড়ি দিয়ে শ্বাসরোধ করে হয়েছে, ওই মেহেন্দি লাগানো হাতে নয়। তার মানে আপনাদের এটা মনে হচ্ছে যে খুনি আমাদের মধ্যে থেকে কেউ বোধহয় করেছে? কারেক্ট। এখন শুধু সেটাই দেখতে হবে যে ওই সোনালি রঙের সুতো কার কাপড়ের সঙ্গে ম্যাচ করে। আশ্চর্য, রেশমের ছোট ছোট টুকরো থেকে আপনারা এত বড় একটা সিদ্ধান্ত নেবেন। জানি না ওই টুকরোটা ম্যাচ করবে কিনা। অদ্ভুত কথা তো আপনি বলছেন রাজন বাবু। আপনার হঠাৎ খুব অসুবিধা হচ্ছে? উল্টে আপনার খুশি হওয়ার কথা যে আমরা আপনার মেয়েকে এবারে সন্দেহ করিনি। স্যার, এই সোনালি সুতোটা রাজেনের পাঞ্জাবির সাথে ম্যাচ করে। স্যার, এই দেখুন, সুতোটা এইখান থেকে ছিঁড়েছে। আমি বলছি আপনাদের, ওই রাতে আমি দেখেছিলাম দীপেন আর ইরাকে একসাথে। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না আমি বাঁচতে। আর তুমি আমাকে ছাড়া অন্য কাউকে কি করে বিয়ে করছো? যখন আমি নিচে পৌঁছলাম তো ওরা দুজন চলে গিয়েছিল। আর দীপেনের ঠিকানা ইরার পুরনো চিঠি থেকে আমি পেলাম। তারপরে আমরা ওর পুরনো বাড়িতে গেলাম। এ কি, দীপেন এখানে? ইরা, 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 ইরা মা। বাবা, এই দেখো, দীপেন ওর ফোনে ওর মৃত্যুর কারণ লিখেছে। কি লিখেছে এখানে? ইরা কে ছাড়া না আমার জীবনের কোনো মানে আছে না লক্ষ্য। এরা আমার যদি না হয় কারোর হবে না। বিদায়। ও যদি আমার না হয় তাহলে কারোরই হবে না। আচ্ছা, এমনটা নয় তো যে দীপেন মারা যাওয়ার আগে ইরাকে কোনো ক্ষতি করে দিয়েছে? হ্যাঁ পঙ্কজ, হ্যাঁ, দীপেনের বোন শালিনীর মোবাইল ফোন ট্র্যাক হয়ে গেছে। শালিনীর মোবাইল ফোনের নেটওয়ার্ক অনুযায়ী ও তো সকালেই এসে গেছে এখানে। হ্যাঁ, কিন্তু আমাদের ফোন তুলছে না কেন?
শালিনী, 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 শালিনী। শালিনী, 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 শালিনী। অভিজিৎ, অভিজিৎ সাবধানে। কে ওখানে? হ্যাঁ অভিজিৎ, দয়া, এবার চোখ ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। এটা তো ভালো হয়েছে স্যার, আমরা ওই বিষাক্ত গ্যাসে বেশিক্ষণ থাকিনি। কিন্তু স্যার, শালিনী আর ইরার অবস্থা খুব একটা ভালো নয়, ডক্টর ওদের দেখছে। কোন বিষাক্ত গ্যাস ছিল ওখানে? স্যার সেটা তো জানি না, কিন্তু আমার মনে হচ্ছে টাইম স্মোক বোম ছিল ওখানে। এই দীপেন স্যার পুরো প্ল্যান করে রেখেছিল। আত্মহত্যার পরে ও ইরাকে ওর রাস্তা থেকে সরাতে চেয়েছিল। হ্যাঁ স্যার, ও তো সুইসাইড নোটে লিখেও ছিল যে ইরা যদি ওর না হয় কারোর হবে না। স্যার, হ্যাঁ ডক্টর, ইরা কেমন আছে? স্যার ও এখন আউট অফ ডেঞ্জার, কিন্তু ওর এখনো জ্ঞান ফেরেনি। আচ্ছা, আর শালিনী? আই এম সরি স্যার, আমরা ওকে বাঁচাতে পারিনি। স্যার স্যার এই দীপেন শুধু নিজের প্রাণ নেয়নি, বরং বরং ওর বোনের মৃত্যুরও কারণ হয়েছে। সেটাই তো। হ্যাঁ শালুকে বলো। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। কি হয়েছে স্যার? শালুকে বলছিল দীপেন আত্মহত্যা করেনি। আরে বলে ফেলো না শালুকে, একবার ফাইনালি বলে দাও, দীপেন আত্মহত্যা করেছে নাকি ওকে খুন করা হয়েছে? বস, আমি জানি যে তোমরা খুবই বিরক্ত হচ্ছ। তোমাদের মনে হচ্ছে শালুকে কোনো কথাই বলছে না। কখনো বলছে ইরা দীপেনকে হত্যা করেছে, কখনো বলছে যে দীপেনের হত্যা ইরা করেইনি, কখনো বলছে দীপেন আত্মহত্যা করেছে, কখন বলছে দীপেন আত্মহত্যা করেনি। কিন্তু আমি কি করব ভাই, এই কেসটার সূত্র খুব অল্প অল্প করে আসছে। আরে স্যার, যে প্রমাণ পেয়েছেন সেটা নিয়ে কিছু বলুন না। দেখো বস, যখন কোনো মানুষকে ফাঁসির দড়িতে ঝোলানো হয় আর যখন দড়িটায় টান পড়ে তখন ও শ্বাস বন্ধ হতে থাকে, আর তখন সে শ্বাস নেওয়ার জন্য ছটফট করে, তার ঘাড়টা নড়তে থাকে, আর ঘাড় নড়ার কারণে ফাঁসটা চেপে বসে, আর ওর ঘাড়ের ঠিক পেছন দিকে ওই ফাঁসির দড়ির গিঁটের চিহ্নটা দেখা যায়। হ্যাঁ স্যার, দাগ তো আছে। আর স্যার এর ঘাটটা এইভাবে হেলে রয়েছে কেন? এটা কিসের জন্য? হ্যাঁ, এর ঘাটটা হেলে আছে কারণ এ আগেই মারা গেছে। যদি একজন মৃত ব্যক্তিতে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় তবে ও শ্বাস নেওয়ার জন্য ছটফট করবে না, আর সেই জন্যে ওর ঘাড়ের পেছনে গিঁটের চিহ্নটা পাওয়া যাবে না। না, এর পিছনে তো কোনো চিহ্ন নেই। কারণ ঘাড়টা গিঁটের সংস্পর্শে আসেইনি। তুমি নতুন কি আর বললে? আমরা কি এগুলো জানি না? দেখো শালুকে, তুমি শুধু এটা বলো, দীপেনের ঘাড়ের পিছনে ফাঁসির দড়ির গিঁট আছে, হ্যাঁ কিংবা না? দীপেনের ঘাড়ের পেছনে দড়ির গিঁটের চিহ্ন নেই। এসো আমি দেখাচ্ছি। এই দেখো বস, দীপেনের ঘাড়ের ওপর কোনো চিহ্ন নেই। ও, তার মানে খুনি আমাদের ভুল বোঝাচ্ছিল। আগে থেকেই মরে যাওয়া লোককে ঝুলিয়ে দিয়েছে যাতে মনে হয় আমাদের সুইসাইড করেছে। অনেক লম্বা প্ল্যানিং করেছিল। এমন কেউ রয়েছে যে দীপেন আর ইরা
দুজনকেই মারতে চেয়েছিল। আর ওই সুইসাইড নোট সেটাও খুনি লিখেছে। হ্যাঁ স্যার, দীপেনের সুইসাইড নোট দীপেন নিজে লেখেনি। আমি এই মেসেজের অ্যানালাইসিস করিয়েছি একজন লিঙ্গুইস্টিক এক্সপার্টকে দিয়ে। ডক্টর সারিকা, এই লিঙ্গুইস্টিক এক্সপার্ট কি হয়? স্টাইলোমেট্রি নামের একটা শিল্প হয়। যেমন ধরুন, যেমন প্রত্যেক মানুষের আঙ্গুলের ছাপ আলাদা আলাদা হয়, ঠিক তেমনই তার হাতের লেখা স্টাইল, তার ধরন আলাদা আলাদা হয়। প্রত্যেকটা মানুষের লেখার ধরন আলাদা। কেউ অক্ষরগুলোকে একটু ছোট ছোট লেখে, কেউ অক্ষরগুলো বড় বড় লেখে, মাঝখানে অনেকটা ফাঁকা থাকে। কেউ একদম সোজা লাইনে লেখে, কেউ এবড়ো খেবড়ো লেখে। কিছু লোক প্রত্যেকটা অক্ষরে পরে কমা দেয়, যেমন ফ্রেডি দিয়ে থাকে। সবার লেখার ধরন আলাদা আলাদা। এক্সপার্ট এগুলোও বলতে পারেন? শুধু এটুকুই নয়, এক্সপার্ট এটাও বলতে পারে যে টাইপ করেছে সে নারী না পুরুষ। তাহলে সারিকা, ওই সুইসাইড নোট দীপেন লিখেছে কি না? না স্যার, আমি দীপেন আর ইরা দুজনের ফোনসে চেক করেছি, তো আমি একজনের সম্পর্কে জানতে পেরেছি যার লেখার ধরন এক্স্যাক্টলি সুইসাইড নোটের সঙ্গে ম্যাচ করছে। এই যে সেই মেসেজ, এই মেসেজেও সুইসাইড নোটের মতো প্রত্যেকটা সেন্টেন্সের মাঝে 3টে ডট আছে। প্রত্যেকটা সেন্টেন্স শর্ট আর ক্রিস্প, আর প্রত্যেকটা মেসেজ হয় গুড বাই না হলে বিদায় লিখে শেষ করা হয়েছে। যেভাবে ওই সুইসাইড মেসেজে বিদায় লেখা হয়েছিল, এখানে গুড বাই লেখা হয়েছে। আচ্ছা, তার মানে হলো আমরা সেই খুনিকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, হুমকি দিচ্ছি, কি করবি তুই? সিআইডির সামনে কাউকে হুমকি দেওয়া ভালো কথা নয়। কিন্তু আমি এই দাঁড়া! আরে আরে আরে, ললিত বাবু কোথায় পালাচ্ছেন? এটা তো বলে যান যে দীপেনকে খুন করতে গেলেন কেন? এটা এটা আপনি কি বলছেন? আমি কাউকে মারিনি। আচ্ছা, সত্যি কথা বলবি নাকি? বলবি নাকি মাথাটা ঢুকে দেবো নিচে? আমি মেরেছি। প্লিজ প্লিজ আমাকে নিচে নামো। চল, এক তো তুই দীপেনকে খুন করেছিস, আর তার উপরে এটা দেখাতে চেয়েছিস যে ও সুইসাইড করেছে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি ওর সুইসাইড নোটটা লিখেছিলাম। কিন্তু কি? কিন্তু এগুলো আমি আমার নিজের জন্য করিনি, অন্য কারোর বলাতে করেছিলাম। কার কথায়? ডাক্তারবাবু, আমার মেয়ের জ্ঞান কখন ফিরবে? ভয় পাওয়ার কিছু নেই, খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে যাবে। ললিত, তোমার হাতে হাত করা কেন লাগানো আছে? আসামির হাতে হাত করা থাকবে না তো কি থাকবে বলুন তো? অপরাধী? হ্যাঁ, এই অপরাধী নিজের অপরাধ স্বীকার করেছে ললিত। দীপেনকে এই মেরেছে। ললিত, এনারা সবাই কি বলছেন? আর তুমি কেন করলে এইসব? দেখলেন স্যার, অবাক হওয়ার কি সুন্দর অ্যাক্টিং করছে এরা। যেখানে সত্যি এটাই যে ললিতকে খুন করতে বলার আসল অপরাধী এখানে এই রুমে উপস্থিত আছে। এটা আপনি কি বলছেন? এখানে আমার মেয়ে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর আপনি উল্টে আমাদেরই দোষী করছেন। না, এই জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলছে না, এ সত্যি আর মিথ্যের মধ্যে ঝুলছে। ও জ্ঞান হারায়নি, সব ড্রামা করছে। কি? ইরাই ললিতকে বলেছে দীপেনকে মেরে ফেলার জন্য। এ কি সব কথা বলছেন আপনারা? অবস্থা দেখুন এর। আপনাদের মনে হয় যে এ জেনে শুনে বিষের কন্ট্যাক্টে গেছে? স্যার, ইঞ্জেকশন লাগিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, তাড়াতাড়ি। এটা
কিসের ইঞ্জেকশন লাগাচ্ছেন আপনারা? সত্যি কথা বলার, এই ইনজেকশনে একটা কেমিক্যাল আছে যেটা শরীরে যেতেই মানুষ সত্যি কথা বলতে শুরু করে। না শুনুন, ইরা, ইরা, আরে রে কোথায় যাচ্ছ? দাঁড়াও। ইরা থামো, ইরা। এর মানে হলো যে সিআইডিরা ঠিক কথা বলছেন। আর মিথ্যে বলে কোনো লাভ নেই। এই ললিত তোমার মুখোশ খুলে দিয়েছে। এটা কি করলে ললিত? নিজে ফাঁসছিলে, তার সাথে সাথে আমাকেও ফাঁসিয়ে দিলে। এরা এই প্রতিজ্ঞাটাই তো আমরা করেছিলাম ভালোবেসে, যে আমরা একসাথে বাঁচবো আর একসাথে মরবো। কি তোমরা দুজন একে অপরকে ভালোবাসো? এসব কবে? ইরা, তুই তো দীপেনকে ভালোবাসিস। হ্যাঁ, ও চাইতো, কিন্তু হঠাৎ করে ললিতকে ভালোবেসে ফেলে। আর এই সব কিছু করেছে ও নিজের বিয়ে ভাঙার জন্য। কিন্তু ভাগ্যক্রমে ইরার কাছে শালিনীর কল আসে যে দীপেন ইরার বিয়ে আটকাতে এসছে। আর ইরা খুব বড় প্ল্যান করেছিল। দীপেনের কাঁধে বন্দুক রেখে ও গুলি চালাতে চেয়েছিল। আর আমরা ভেবেছিলাম যে প্রথমে আমরা দীপেনকে মেরে দেবো। আর অনেক দূরে গিয়ে তোমরা ঘর বাঁধবে, কিন্তু ভুলে গিয়েছিলে তোমরা যে অন্যায়ের পথে কখনো সাফল্য আসে না। বুঝেছো? আমাদের প্ল্যান একদম ঠিকঠাক চলছিল, কিন্তু বাবা আর কার্তিক এসে আমাদের প্ল্যানে জল ঢেলে দিল। আর তারপর আমাদের একটা নতুন প্ল্যান বানাতে হলো। আর ওই নতুন প্ল্যানেও আমার মরার অ্যাঙ্গেলটা ছিলই। বোমের ব্যবস্থা হয়ে গেছে। তুমি বোম ঠিক করে চেক করেছো তো? হ্যাঁ হ্যাঁ, করে নিয়েছি। কিছুক্ষণের মধ্যে বোম ফেটে যাবে। আর লাশের বন্দোবস্ত করেছো? হ্যাঁ, অসুবিধা ছিল, কিন্তু কিছু টাকা দিয়ে ওই লাশটাও পেয়ে গেছি। ব্যাস, তাহলে হয়ে গেছে কাজ। আমি লাশকে আমার নিজের জামা কাপড় পরিয়ে দেবো, আর যখনই বোম ফাটবে তখন সবার মনে হবে যে দীপেনের সাথে সাথে আমিও মরে গেছি। আচ্ছা, আমি বোমটা চেক করে আসি। ওকে? শালিনী, আর সেই কারণে তুমি শালিনীকে মেরে ফেলেছো। তো আর কি করতাম? সব দেখে নিয়েছিল, কোনো উপায় ছিল না। কিন্তু একটা কথা বোঝা গেল না, যে ওই বিষাক্ত গ্যাস ব্যবহার করেছিলে কেন? বিষাক্ত গ্যাস দিয়ে তো মুখ বদলে যাবে না ওই মর্গের মৃত লাশটার? হ্যাঁ, তাহলে তুমি এটা কি করে ভাবলে যে আমরা ওটাকে তোমার লাশ ভাববো? আমরা বিষাক্ত গ্যাস ব্যবহার করতে চাইনি। আমরা ওই বাড়িটাকে বোম দিয়ে ওড়াতে চেয়েছিলাম, কিন্তু এই ললিত ভুল করে কি বোম নিয়ে এসেছিল যেটা ফাটলই না, ফুস হয়ে গেল। আর এর আগে আমরা আর একটা বোমের ব্যবস্থা করতাম, আপনাদের গাড়ি আসার আওয়াজ আমরা শুনতে পেলাম। তখন আমাদের প্ল্যানটা চেঞ্জ করতে হলো। আর ও আমাকে ওখানেই বেঁধে চলে গেল, যাতে সবার মনে হয় যে অপরাধ আমি করিনি, আমার সাথেই হয়েছে। আর তারপর আমি বাড়ির অন্য একটা দিকে গিয়ে লুকিয়ে পড়লাম, যেখানে কোনো গ্যাস ছিল না। আর তারপর আমি ওখান থেকে প্রাণ বাঁচিয়ে পালালাম। আমরা এটা চাইছিলাম যে আপনাদের যাতে মনে হয় এই সমস্ত কাজকর্ম দীপেন করেছে। ও নিজে তো আত্মহত্যা করে নিল, কিন্তু ইরাকে মারতে অসফল হয়েছিল। নিজেদের জীবনটাকে সুন্দর করবার জন্যে একটা নয়, দুটো নয়, তিনটে প্ল্যান করেছিলে তোমরা। আর দুটো নিরীহ লোকের প্রাণও নিয়েছো তোমরা। এবার জেলের গড়াদের পেছনে পৌঁছতে পৌঁছতে প্ল্যান তৈরি করো ফাঁসি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। কোথায় যাবো? জঙ্গলে এসে গেছি। আমি বাড়ি যাবো।
নেমে ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, শুয়ে পড়েছে। আরে হিরাল, তোমায় খুব ডিস্টার্ব লাগছে। কি বলবো, 24 ঘন্টা হয়ে গেল আয়শা গেছে, না তোর ফোন লাগছে না ফোন করেছে। আমার না খুব টেনশন হচ্ছে, জানি না কোনো বিপদে না পড়ে যায় ও। দেখো হিরাল, এখনো বড় হয়ে গেছে। আমার মনে হয় তুমি ওর মায়ের মতো রিয়াক্ট করছো। নিজের প্রবলেম নিজে সলভ করতে পারবে ও, ছোট বাচ্চা নয় ও। রোহান, এরকম কিভাবে বলতে পারো? ছোট বোনও আমার, আমি ওর জন্য টেনশন করব না তো আর কে করবে? আর ওর আমাকে ছাড়া আর কে আছে এই দুনিয়াতে? হ্যালো হ্যালো, আপনি কি হিরাল বলছেন? হ্যাঁ, আমি হিরল বলছি। আপনি কে? আমি মানিক। আমি আয়েশার সাথে কাজ করি। এখানে একটা বড় প্রবলেম হয়ে গেছে। প্রবলেম? আয়শার সাথে কি হয়েছে? দেখুন, ও জঙ্গলে কোথাও হারিয়ে গেছে। ওকে খুঁজেও পাচ্ছি না আর ফোনেও পাচ্ছি না। আর আমাদের ভয় হচ্ছে যে ওর কিছু হয়ে যায়নি তো। স্যার, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক ভেতরে আমাদের জন্য ওয়েট করছে, আর আয়েশার ক্রু মেম্বাররাও অন দ্য ওয়ে। কিন্তু আপনারা এটা তো নিশ্চয়ই জানেন যে ওই লাশটা আয়শারই না অন্য কারণ। আমি একটা জিনিস বলতে পারি, ও না স্কাই ব্লু কালারের টি শার্ট পরেছিল আর ব্ল্যাক কালারের কার্গো পরেছিল আর হাই পনিও পরেছিল। ওর জামা হাফ ডেড বডির সাথে ম্যাচ করছে কিনা এটা তো বলুন। ও, আপনি সেই অফিসার? ইয়েস স্যার। প্রশান্ত? আরে এই তো প্রশান্ত। এক মিনিট, আপনারা কে আর ওকে কি করে চিনলেন? স্যার, আমি মানিক আর আমরা সবাই আয়েশার সাথে কাজ করি। আরে প্রশান্ত আমাদের গাইড। আয়েশা এনাকে লোকেশন খোঁজার জন্য বলেছিল, আর যখন আয়েশা হারিয়ে গেল তখন এই ওকে খুঁজতে গেছিল। এর এরকম অবস্থা, তাহলে আয়েশা কিরকম অবস্থায় আছে? না না না, না না, আয়শার কিছু হয়নি, আমি বলছি তো, ট্রাস্ট মি। স্যার প্লিজ প্লিজ আমার বোনকে খুঁজে বাঁচিয়ে নিন স্যার, প্লিজ স্যার, প্লিজ বাঁচিয়ে নিন। দেখো, তোমার বোনকে নিশ্চয়ই আমরা বাঁচাবো। আপনি ওনাকে একটু সাইডে নিয়ে যান। স্যার, এই বডিটা আজ সকালেই আমরা পেয়েছি। এই আমাদের গাইড বাহাদুর, এই বডিটাকে প্রথম দেখেছে। এই প্রশান্ত কি একা গিয়েছিল আয়েশাকে খোঁজার জন্য? হ্যাঁ স্যার, কারণ ও জঙ্গলের সমস্ত রাস্তা চিনতো। যত ভালো করেই চিনুক না কেন, রাতের অন্ধকারে ঘন জঙ্গলে বিনা পারমিশনে বিনা গাইডে রাতে ঘোরাফেরা নিজে থেকে মৃত্যুকে ডেকে আনা। তোমরা খুব বড় ভুল করেছো। এই বডিটা এইভাবে পেয়েছি, জানি না দ্বিতীয়টা কি অবস্থায় পাবো। আচ্ছা, এটা বলো যে এখানে কোনো হিংস্র জানোয়ার আছে? এরকম কোনো হিংস্র জন্তু নেই। ঘন জঙ্গল, হারিয়ে যাওয়ার ভয় আছে। কোনো জন্তু জানোয়ারের আঁচড় তো মনে হচ্ছে না, কিন্তু এটা ছুরির আঘাত বলে মনে হচ্ছে। একে ছুরি দিয়ে খুন করা হয়েছে। স্যার, হ্যাঁ পূরবী, স্যার এই ক্যামেরাটা পেয়েছি এখানে। এটা তো আয়েশার ক্যামেরা। হ্যাঁ স্যার, এটা আয়শা 3 দিন আগে কিনেছিল। এটা চালিয়ে একবার দেখো তো। স্যার, এটা অনই হচ্ছে না। কেন? এটার ব্যাটারি ডাউন স্যার, আর আমাদের কাছে ডিভাইসও নেই এটা চিপ ইনসার্ট করার জন্য। ও মাই গড! আপনারা এইসব শেষ করুন, এগুলো পরে করবেন। আগে আমার বোনকে খুঁজুন। আপনারা বুঝছেন না কেন হারিয়ে গেছে? আমরা খুঁজবো। অনেক বড় জঙ্গল ম্যাডাম, কমসে কম 2 দিন লাগবে পুরো জঙ্গল খুঁজতে। হ্যাঁ স্যার, সূর্যাস্ত হওয়ার পর আমরা কিচ্ছু করতে পারবো না। আপনারা সার্চিং শুরু করে দিন, বাহাদুর আপনাদের নিয়ে যাবে। স্যার,
স্যার আমরা জঙ্গলের অনেক ভেতরে চলে এসেছি স্যার। স্যার এখানে কেউ আসা যাওয়া করে না স্যার। স্যার এক কাজ করি, আমরা ফিরে যাই, না হলে অন্ধকার নেমে আসবে। এখন তো অনেক আলো আছে, অন্ধকার হয়েছে কোথায়? স্যার ফিরতেও তো অনেকটা সময় লাগবে না স্যার? তো ওই হিসাবেই বললাম, এত দূর স্যার কেউ আসেই না স্যার, এখানে কিচ্ছু পাবেন না। আরে ভাই, যখন এত দূর চলে এসেছে একটু দেখে নি না ভাই? চলো চলো। আচ্ছা আচ্ছা। তোমরা এই জঙ্গলে ফিল্মের শুটিং করতে এসেছিলে আর শুধুমাত্র আয়েশাই নিখোঁজ হলো আর তোমরা ওকে খোঁজার চেষ্টাই করনি। স্যার আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আর এখানে ওয়েব সিরিজ শুট করার আইডিয়া আয়েশারই ছিল। স্যার আমরা ওকে আনিনি, ও আমাদের এনেছিল লোকেশন দেখাতে। হ্যাঁ স্যার, এই প্রশান্ত গাইড আয়েশার পরিচিত ছিল, আর এই কাছেই থাকতো আর জঙ্গলটাকে ভালো করে চিনতো। আর আমরা তো রাত্রিরে থাকার পর সকালে বেরিয়ে পড়তাম, সব কিছুই ঠিকঠাক চলছিল, লোকেশনও পেয়ে গেছিলাম। আর এরপর আমরা টেন্টের বাইরে আগুন জ্বালিয়ে খাবার বানাচ্ছিলাম। কটার সময়ের ঘটনা এটা? 5টা-6টা নাগাদ। আর তখনই হঠাৎ আয়েশা নিজের ক্যামেরা নিল আর জঙ্গলের দিকে যেতে লাগলো। জঙ্গলের দিকে যাচ্ছিল কেন? ও বলেছিল যে ও আশেপাশের একটুখানি ভিডিও করে হিরণকে পাঠিয়ে দেবে, আর ও এটাও বলেছিল আশেপাশেই থাকবে আর তাড়াতাড়ি ফিরে আসবে। তারপর অনেকক্ষণ পর্যন্ত যখন ও এলো না, তখন আমাদের মনে হলো যে কিছু গন্ডগোল আছে। এর আগে আমরা কিছু করতাম কি, সেখানে প্রশান্ত চলে এলো, ও জানতে পারলো তো ও নিজেই খুঁজতে চলে গেল। আর ও আমাদের ওখানেই থাকতে বললো। ও বললো যে জঙ্গলটা খুব বিপজ্জনক আর আমাদেরও প্রাণের ঝুঁকি থাকতে পারে, ব্যাস এটা বলেই ও জঙ্গলে ঢুকে গেল স্যার। তার মানে ওই প্রশান্ত আর ফিরে আসেনি, আর তোমরা পালিয়ে গেছো এখান থেকে নিজেদের বাঁচাতে। না স্যার, আমরা ওখানেই ছিলাম যখন চিৎকারটা শুনলাম। 15-20 মিনিট পর্যন্ত একটা মেয়ের। স্যার ওই চিৎকার শুনে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, আর তারপর আমরা ওখান থেকে পালিয়ে গেলাম। স্যার আমরা খুব বড় ভুল করে ফেলেছি। চিৎকারটা শুনে আমাদের এখান থেকে পালানো উচিত হয়নি, আয়েশাকে সাহায্য করা উচিত ছিল। সত্যিই তোমরা একটা বড় ভুল করেছো। আয়েশার চিৎকার শুনে যদি তোমরা জঙ্গলে ঢুকতে, আয়েশা এখন আমাদের সঙ্গে থাকতো, আর প্রশান্ত ও হয়তো বেঁচে যেত। তুমি তো বলছিলে যে এত ভেতরে জঙ্গলের কেউ আসতে পারে না, এটা কি? স্যার আমি জানি না, কিন্তু এটা আমাদের ডিপার্টমেন্টের কখনোই নয়। জঙ্গলের মধ্যে টেন্ট, দেখছি এর ভেতরে কে আছে। এই কাপড় তো দেখে মনে হচ্ছে কাটা হয়েছে। টেন্ট পিছন দিক দিয়ে কেটেছে, তার মানে সামনে কোনো বিপদ ছিল। ছুরি, এটা দিয়েই কাটা হয়েছে। বাইরে গন্ডগোল হতেই পিছন থেকে কেটে পালিয়ে গিয়েছে। রাতে থাকার পুরোপুরি বন্দোবস্ত ছিল এখানে, বনফায়ার। এই আলু এখানে দেওয়া হয়েছিল। স্যার এত ভেতরে এত রাত্রে থাকার মতন কেউ পাগলই হবে স্যার, না হলে এত ভয়ঙ্কর জঙ্গলে রাতে থাকার কথা ভাববে কে? কোনো নেচার লাভার না কোনো খুনি? এই দেখো, রক্ত। মনে হচ্ছে এখানে এই পাথরের ওপর কেউ বসেছিল, হতে পারে আগুন পোয়াচ্ছিল আর কেউ ওর ওপর হামলা করেছে। এটা দেখে টেন্টের মধ্যে যে ছিল সে পালিয়ে গেছে। চলো আগে গিয়ে দেখি। স্যার স্যার সূর্য অস্ত যাচ্ছে স্যার, ফিরতেও 2 ঘন্টা কমসে কম লাগবে। ফিরে যাই স্যার। ঠিক আছে, কালকে আবার আসবো। স্যার আমরা আয়েশার টিমকে এই ছবিগুলো দেখিয়েছিলাম, ওরা বলল যে এই টেন্ট ওদের ক্যাম্পের নয়। স্যার, হ্যাঁ পুরবি, আয়েশার ক্যামেরার চিপ। হিরলদি, তুমি এটা মিস করলে। আমি তোমায় বলেছিলাম না আমার সাথে এসো। জানো এখানে এত বেশি গ্রিনারি আছে, লুক অ্যাট দিস, এতগুলো গাছ।
ইটস সো বিউটিফুল। দিদি আমি হাঁপিয়ে গেছি, মনে হচ্ছে আমি জঙ্গলের অনেক ভেতরে এসে গেছি। জঙ্গল তো পুরো একই রকমের না? আমি রাস্তা খুঁজে নেব, খুব একটা মুশকিল নয়। কেউ আছে নাকি ওখানে? কে ওখানে? আমি ফেঁসে গেছি এখানে। আমি কিছু বুঝতে পারছি না, এখান থেকে আমি কি করে বাইরে যাব। আই এম সরি দিদি, আমার এখানে আসা উচিত হয়নি। আমার মনে হচ্ছে না যে আমি এখান থেকে বেঁচে ফিরতে পারবো। আমায় ক্ষমা করে দিও। অভিজিৎ, যে কোনো পরিস্থিতিতে এই মেয়েটাকে ওই জঙ্গল থেকে উদ্ধার করতে হবে আমাদের। বস হ্যাঁ সালুকে। বস, আয়েশা যে জিনিসগুলো রোজ ব্যবহার করত, আমি সেই প্রত্যেকটা জিনিস থেকে ডিএনএ স্যাম্পল নিয়েছি, কিন্তু আশ্চর্যের ব্যাপার কোনো স্যাম্পলই আয়েশার ডিএনএ এর সঙ্গে ম্যাচ করছে না। কিন্তু হ্যাঁ, খুনির ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছি। সেটা কি স্যার? বস এই ডিএনএ প্রোফাইলটা দেখো। এই দুটো ডিএনএ প্রোফাইলই দুটো আলাদা আলাদা লোকের, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে দুটো প্রোফাইলই আমি একই লোকের শরীর থেকে পেয়েছি, প্রশান্ত শরীর থেকে। প্রশান্তর শরীর থেকে? হ্যাঁ বস। সেটা কিভাবে? প্রশান্তর মৃত্যু অগণিত ছুরির আঘাতের জন্য হয়েছে, আর ওর শরীরে যে খাবার চিহ্নটা আছে সেটা আসল নয়, তৈরি করা হয়েছে নকল। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে প্রশান্তের লাশের থেকে আমি ওর রক্ত ছাড়া আরো কারো রক্ত পেয়েছি। এখন এই রক্তটা কোনো পুরুষের না নারীর সেটা আমি বলতে পারবো না, কারণ ওই রক্তটা প্রশান্ত রক্তের সঙ্গে মিশে গেছে। কিন্তু একটা কথা ঠিক বস, এই রক্তটা তখনই বেরিয়েছে যখন প্রশান্ত রক্ত বেরিয়েছে। অভিজিৎ, দয়া, নিশ্চয়ই এটা খুনিরই রক্ত। খুনি প্রশান্তর ওপর হামলা করে, আর তখন নিজেকে বাঁচানোর জন্য প্রশান্ত ওর সঙ্গে মারামারি করে, আর খুনির রক্ত প্রশান্ত শরীরে লেগে যায়। তবে খুনিরও গুরুতর আঘাত লেগেছেন, সামান্য আঘাতে এত রক্ত বেরোবে না তার। তার মানে খুনির শরীরে এখনো আঘাতের চিহ্ন থাকা উচিত। আরো একটা কথা বস, কি? টেন্টের পাশে যে পাথরের উপর রক্তের ছাপ ছিল সেই রক্তটা প্রশান্তরই। তার মানে পুরো ব্যাপারটাই ওই তাঁবুর আশেপাশে ঘটেছে। স্যার? হ্যাঁ পুরবী? স্যার এই জুতোটা পেয়েছি। তাহলে কি এই জুতোটা আয়েশার না? তো এগিয়ে গিয়ে দেখি। স্যার, হ্যাঁ এই দেখুন স্যার, ছুরি দিয়ে আঘাত করেছে স্যারের পিঠে 5 বার। ওকে একটু উল্টে দাও। এ তো আয়েশা, ফেসটা তো পরিষ্কার দেখছি অভিজিৎ, না কোনো আঘাতের চিহ্ন, না কোনো কাটা দাগ। কিন্তু ওই ভিডিওতে যে দেখলাম। হ্যাঁ স্যার, ভিডিওতে এর মাথায় আঘাত লেগেছিল, রক্ত বেরোচ্ছিল। এখানে তো আঘাতের কোনো চিহ্নই নেই, একদম পরিষ্কার। তার মানে হলো ওই ভিডিওটা নকল। মানে আয়েশা অ্যাক্টিং আর মেকআপ দিয়ে দেখানোর চেষ্টা করেছিল যে ওকে কেউ মারতে চাইছে, খুন করতে চাইছে। কিন্তু এটা কেন করবে? স্যার, কেউ হয়তো মজা করবে, আর না হলে কোনো ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার জন্য নাটক করছে। আর দুটো অবস্থাতেই এর মিথ্যেটা সত্যি হয়ে যায়। আর ও যা কিছু করেছিল, কেন করেছিল, সে তো বন্ধু আর আত্মীয়রাই বলতে পারবে। সবাইকে ডেকে নাও। প্যাড্রিক,
আয়েশার সমস্ত ফোন রেকর্ড চেক করো। দেখো এই ঘটনাটার পরে ও কাদের কাদের সঙ্গে কথা বলেছিল আর তারা সেই মুহূর্তে কোথায় ছিল। এরা আমাকে কেন ওকে দেখতে দিচ্ছে না? কি বাজে ভাবে মেরেছে আমার বোনকে। আর এরা বলছে যে ও নিজের মৃত্যুর নাটক করেছে, নিজের মার্ডারের নাটক। আর ওই নাটক সত্যি হয়ে গেছে। ভুল বলছে ওরা, মিথ্যে। আমাদের আয়েশা এরকম করতেই পারে না। আপনারা ভুল অভিযোগ করছেন। দেখুন, আপনার দুঃখ আমরা বুঝতে পারছি, কিন্তু এই অভিযোগ ভুল নয়, সত্যি। এটা আয়েশার ক্যামেরা থেকে যে থার্ড ক্লিপিংটা আমরা পেয়েছি, সেখানে আয়েশার মুখের উপরে অনেকগুলো ক্ষত চিহ্ন ছিল, কিন্তু যখন আমরা আয়েশার লাশটাকে পাই তখন ওর মুখ আর গলা পরিষ্কার ছিল। কেন, কিভাবে? এই ভিডিওটাতে আয়েশা মজা করছিল না তো? ওর মজা করার স্বভাব ছিল না তো? একদম না। ওর জীবনে এত সমস্যা ছিল যে ও মজা করবার কথা ভাবতেই পারতো না। ও জঙ্গলে হারিয়ে গিয়েছিল, আর কোনো মানুষ এই সিচুয়েশনে মজা কি করে করবে? অন্য কারো কথা জানি না, কিন্তু আয়েশা এটা অবশ্যই করেছে। আর যদিও মজা করে না করে তো ইচ্ছে করেই করেছে। কি কেউ এটা কেন প্রমাণ করার চেষ্টা করবে যে তার সঙ্গে কিছু অন্যায় হয়েছে? আয়েশা এরকম কেন চাইবে? হ্যাঁ, ওর ওপর সত্যিকারের অ্যাটাক হয়েছিল, ও মারাও গেছে, ওটা আলাদা কথা, কিন্তু ও এই নাটকটা কেন করেছিল? কি সত্যি কি ও কোনো প্রবলেমে ছিল যার কারণে ওকে এই ড্রামাটা করতে হয়েছিল? হ্যাঁ, ও সমস্যায় ছিল, এমন সমস্যা যার থেকে ওকে মৃত্যুই বাঁচাতে পারতো। মানে তুমি কি বলতে চাইছো? স্যার, হ্যাঁ ফেডরিক, এটা আয়েশার কল রেকর্ডস। বিশেষ কিছু পেয়েছো? হ্যাঁ স্যার, একটা লোক আছে কেতন, সে আয়েশাকে অনেকগুলো মেসেজ আর কল করেছিল। এমনকি যেই রাতে আয়েশা খুন হয়েছিল সেই রাতেও ওর ফোন জঙ্গলের কাছেই ছিল, 2 কিলোমিটারের মধ্যে। এই কেতনকে? খুনের রাতে ও জঙ্গলের আশেপাশেই ছিল। কে? হ্যাঁ স্যার, ও আয়েশার স্বামী। দুজনে আলাদাই থাকতো। যদি আয়েশা ওর মৃত্যুর নাটক করে থাকে, তাহলে তার পেছনে কেতনের হাত থাকতে পারে। কেতন আয়েশার হাজবেন্ড, আর আপনাদের মধ্যে কেউ এই কথাটা আমাদের বলার প্রয়োজন মনে করলেন না? হ্যাঁ, কিন্তু কেতনের জন্য নিজের মৃত্যুর নাটক কেন করতে যাবে? আমার মনে হয়েছিল যে আমরা কেতনের থেকে মুক্তি পেয়ে গেছি, কিন্তু আমি কি করে জানবো ওই আমার বোনের প্রাণ নিয়ে নেবে? প্লিজ, কেতনই আমার বোনকে মেরেছে। আমি বলছি, তুমি নিজেকে কেতনই সামলাও প্লিজ। মেরেছে। কেঁদো না প্লিজ, কাম ডাউন। আপনারা প্লিজ নিজেদের মধ্যে কথাবার্তাটা থামান আর আমাদের বলুন কি ব্যাপার। আমি আপনাদেরকে বলছি, আসলে আজ থেকে 2 বছর আগে কেতন আর আয়েশার একটা ট্রিপে আলাপ হয়েছিল। আয়েশা কেতনকে বিয়ে করেছিল। তাড়াহুড়োতে সিদ্ধান্ত নেওয়ার শখ ছিল ওর, কিন্তু জানতো না ও এই সিদ্ধান্তটা কতটা ভুল নিয়েছিল। কেতন ওর যোগ্য ছিল না, একটা পাগল লোক ছিল, পজেসিভ ছিল, ওর জীবনটা অতিষ্ঠ করে রেখেছিল। এই জন্য 6 মাস আগে ওকে ও ছেড়ে দেয়। এছাড়া আর কি করতো? আমরা সবাই দেখেছিলাম ওকে কিরকম টর্চার করা হতো। মানিক, আজকে সব অডিশনে ক্যামেরাতে আছে, স্ক্রিনে প্লে কর, স্যারকে দেখাতে হবে। আর আয়েশা এক্ষুনি এসে যাবে। ঠিক আছে। আয়েশা, কি হয়েছে? আর ওকে? আয়েশা, তুই ঠিক আছিস? কি করে হলো এসব? কে করলো এসব? আরে তোমরাও না কত প্রশ্ন করো, কিচ্ছু হয়নি আমার। আসলে কি হয়েছে, ওই তাড়াতাড়িতে সিঁড়ি দিয়ে নামছিলাম আর পা পিছলে গেছে। চুপ কর আয়েশা, কত কভার আপ করবি? আমি তো এটা বুঝতে পারছি না, তুই ছেড়ে দিচ্ছিস না কেন ওই মানুষটাকে? আমি ছেড়ে দিলেও ও আমায় ছাড়বে না। আরে আইন বলে কিছু আছে নাকি? পুলিশের হাতে তুলে দিও ওকে। কেউ ওর কিচ্ছু করতে পারবে না। ওকে যদি পুলিশে ধরেও নিয়ে যায়, ও সেখান থেকে চলে আসবে আর আমাকে খুঁজে বার করবে, তারপর আমায় ছাড়বে না। কখন থেকে ফোন করছি তোকে আমি? হ্যাঁ, ধরছিলিস না কেন?
এখানে বসে টাইম পাস করছিস? হ্যাঁ, না কেতন, তোর এত সাহস কি করে হলো? কেতন আমি ডাক্তারের কাছে গেছিলাম, তাই ফোন সাইলেন্ট ছিল, অন করতে ভুলে গেছি। ওকে, ডক্টর, হ্যাঁ আজকাল খুব বেশি যাচ্ছিস না ওর কাছে? কেতন কি বলছো? এরকম কিচ্ছু নয়। আর তুমি বললে আমি ডাক্তারের কাছে আর কোনোদিন যাব না। আমাকে প্লিজ ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। তোকে তোর যোগ্যতা দেখাই, চ। কেতন, সব ছাড়ো ওকে। এই, নিজের কাজে মন দে, বুঝেছিস? এনাফ। এনাফ। মানুষ না, এই কেতন তো জানোয়ার। তোমরা কেতনের ব্যাপারে আমাকে আগে বলনি কেন? আপনারা যা বললেন সেটা শুনে তো মনে হচ্ছে কেতনই আমাদের প্রাইম সাসপেক্ট। মনে হচ্ছে কেতনের কারণেই সেটা করেছে। আর কেতন আয়েশার অভিনয়টাকে বাস্তবে পরিণত করেছে। যদি যদি তোমরা কেতনের ব্যাপারে আমাকে একটু আগে জানাতে পারতে। গত 6 মাস ধরে আয়েশা আমাদের সাথেই ছিল, আর এর মধ্যে একবারও তো কেতনের সাথে দেখাও করেনি। আর শহর থেকে এত দূরে জঙ্গলে আসতে পারে সেটা তো আমরা ভাবিইনি। এই ধরনের পাগল আর সন্দেহবাতিক লোক যে কোনো কিছুই করতে পারে। হ্যাঁ, কেতনের অ্যাড্রেস আর টেলিফোন নাম্বারটা আমাদের দেবেন। কেতন, স্যার, এই ফটোগুলো দেখে তো মনেই হচ্ছে না যে দুজনের মধ্যে কোনো ঝামেলা ছিল। আপনারা? কেতন আয়েশার স্বামী। পুলিশ। সিআইডি। আপনারা কি করতে এসেছেন এবার? আমার আয়েশা চলে গেছে, আমার জীবন বরবাদ হয়ে গেছে। আপনারা কি চান আমার থেকে? ইনফরমেশন তোমার আর আয়েশার ব্যাপারে। শুনেছি তুমি নাকি খুব বিরক্ত করতে ওকে। স্যার, আমি ওকে অনেক ভালোবাসতাম, নিজের থেকেও বেশি। সেই কারণে ওকে টর্চার করতে, মারতেও? হ্যাঁ, আমি কারো টর্চার করবো ওকে? তোমার কাছ থেকে বাঁচার জন্যও কোর্টের কাছে সাহায্য চেয়েছিল, তাও তুমি ওকে বিরক্ত করা বন্ধ করোনি। স্যার, মিথ্যে কথা এসব, এরকম কিছুই ছিল না। মিস্টার কেতন, রেকর্ড আছে আমাদের কাছে। তুমি বারবার ওকে ফোন করে আর মেসেজ করে হুমকি দিয়েছিলে। আর এটাও কাউকে বলেও নি, আমরা জেনে গেছি। আর তাছাড়াও গত 6 মাস ধরে তুমি হেরাল আর রোহানের ঘরের আশেপাশে ঘোরাফেরা করছিলে। আর যে রাতে আয়েশা খুন হয়েছে ওই রাতে তুমি ওই জঙ্গলেই ছিলে। এগুলো তোমার ফোনের লোকেশন থেকে পাওয়া গেছে। নিজের অপরাধটাকে লুকানোর চেষ্টা করো না, কোনো লাভ হবে না। আর এই ডবল মার্ডারে খুনিরও প্রচুর আঘাত লেগেছে। এই কি করে লাগলো তোমার? স্যার, এই আঘাতটা ওই দিন ঝোপেতেই লেগেছিল, কিন্তু এরকম কিছুই নয় যেটা আপনারা ভাবছেন। স্যার, আমি আয়েশাকে মারিনি। স্যার, আমি মানছি যে আমি ওই দিন জঙ্গলে গিয়েছিলাম, কিন্তু স্যার আমি তো শুধু ওর সাথে কথা বলার জন্য গিয়েছিলাম। স্যার, পুরো 6 মাস হয়ে গেছে, আমি ওকে দেখিনি পর্যন্ত। খুব মিস করতাম স্যার ওকে, ওর সাথে দেখা করতে চাইতাম, ওর সাথে কথা বলতে চাইতাম, যাতে ওকে বাড়িতে ফিরিয়ে আনতে পারি, যাতে আবার টর্চার করতে পারো। না স্যার, আমি বদলে গেছি স্যার। স্যার, আমি তো এটাই বলতে চেয়েছিলাম, কিন্তু যখন আমি জঙ্গলে গেলাম দেখলাম যে ও অন্য কারোর সাথে যাচ্ছে জঙ্গলের ভেতর। স্যার, আমি কি করতাম স্যার? আমি এমনিতেই মাথা গরমের লোক, আমি ভাবলাম বেকার বেকার ঝামেলা তৈরি হবে, সেই জন্য আমি চুপচাপ বাড়ি ফিরে এলাম স্যার। স্যার, ট্রাস্ট মি, আমি কিচ্ছু করিনি, আমি মারিনি ওকে স্যার। দেখো কেতন, তুমি এখনো আমাদের সন্দেহের তালিকায় আছো। যতক্ষণ এই কেসটা শেষ না হচ্ছে তুমি হেফাজতে থাকবে। স্যার, এই কেতনের কাছে কিন্তু আয়েশাকে মারার মোটিভ ছিল, ও তো বেঁচে গেছে। এবার বাকি রয়েছে এরা সবাই। হিরাল, সায়রা, অজিত, মানিক আর রুহান, এরা কি সবাই আয়েশার আপনজন ছিল? এদের কি মোটিভ হতে পারে? কারণ এদের মধ্যে তো কোনো প্রবলেম নজরে পড়ছে না। কেউ তো হবে স্যার যার আয়েশার মৃত্যু হলে লাভ হবে। কেউ কি পাবে ও মারা গেলে? সম্পত্তি, টাকা। টাকা? ইন্স্যুরেন্সের টাকা? হ্যাঁ, ইন্স্যুরেন্স। রবি, ফেডরিক, একটা কাজ করো, এই শহরে যতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেখানে গিয়ে খোঁজ নাও আয়েশার নামে ওদের কাছে কোনো লাইফ ইন্স্যুরেন্স পলিসি আছে কিনা। কিন্তু একটা কথা, আয়েশার বন্ধু বা তাদের ফ্যামিলির কাউকে বলবে না কিছু। যদি ওদের মধ্যেই কেউ খুনি হয় সে সতর্ক হয়ে যাবে।
ওকে থ্যাঙ্কস স্যার। হ্যাঁ পেডিক, আয়েশার অ্যাকাউন্টে মাত্র 1 লাখ টাকা আছে, কোনো ফিক্সড ডিপোজিট পর্যন্ত নেই। স্যার স্যার তানিশা ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেডের কাছে আয়শার নামে একটা বীমা পলিসি রয়েছে 50 লাখ টাকার। ও আচ্ছা, আর এই টাকা আয়শার ভাগ্নি মানে ও দিদি আর জামাইবাবুর মেয়ে নিমিষা পাবে। আচ্ছা তাহলে এই ব্যাপার। স্যার আসলে আপনারা কি চাইছেন? আমার যা জানা ছিল আমি সবকিছু বলে দিয়েছি, আর আপনারা জানেন আমার স্ত্রীর শরীর কতটা খারাপ, এখন আমার ওর সঙ্গে থাকা উচিত, আর আপনারা আমাকে এখানে আটকে রেখেছেন। স্যার বলার কি বাকি আছে? সব বলে দিয়েছি। অনেক কিছু বাকি আছে, তুমি একটু বেশি কথা বলো, সেই জন্য যা কিছু প্রশ্ন করব ঠিক তারই উত্তর দেবে। এই তোমার ওইখানে যে ফ্যাক্টরিটা আছে ওটা তো বাজেয়াপ্ত হতে চলেছে, এর লোন তুমি শোধ করতে পারোনি কি? হ্যাঁ কিন্তু আপনারা এগুলো কেন জিজ্ঞাসা করছেন? আপনারা এগুলো কি করে জানলেন? প্রশ্ন নয়, শুধু উত্তর। আয়েশা তোমাদের সাথে তোমাদের বাড়িতেই থাকতো না? তাহলে 7 দিনে তুমি ওকে 41 বার কল করেছো কেন? বাহ বাহ বাহ, 7 দিনে 41টা কল এসেছে আয়েশা, দারুণ ব্যাপার। আর তার উপরে তুমি অর্থ কষ্টে ভুগছিলে তাই না? আর আয়েশার মৃত্যুর পরে তোমার ছোট বাচ্চা টাকা পেত 50 লক্ষ টাকা। আর ওই ছোট্ট নিরীহ শিশু সে কি করে জানবে 50 লাখের ধর্ম? ও কিভাবে ব্যবহার করবে? আর ওই 50 লক্ষ টাকা তো ভোগ করতো বাচ্চাটার বাবা, মানে তুমি রোহন। থামুন আপনারা, চুপ করুন। আপনাদের কথা মতো আমি আয়েশাকে মেরেছি স্যার। স্যার আমার ওপর 15 কোটি টাকার লোন আছে, 50 লাখে আমার কিচ্ছু হবে না। আমি আয়েশাকে মারবো। আর ওটা যা ওর শরীরের ওপর থেকে খুনির রক্ত পাওয়া গেছে, আপনারা দেখতে পারেন আমার গায়ে কোনো চোটই লাগেনি, কারণ আমি ওখানে ছিলামই না, আমি কাউকে খুন করিনি। সব ঠিক করা ছিল, প্রশান্ত সবকিছু সামলানোর কথা ছিল। কি সামলে নিত? হ্যাঁ প্রশান্ত কি সামলে নিত? বলো প্রশান্ত কি সামলে নিত? স্যার আমার ভুল হয়ে গেছে, আমার সবকিছু আপনাদের আগেই বলে দেওয়া উচিত ছিল। আমি ভয় পেয়ে গেছিলাম, খুব ভয় পেয়ে গেছিলাম। কোনটা বলার ছিল আগে? তাড়াতাড়ি বলো। আমি আয়েশার প্ল্যানে যুক্ত ছিলাম। আমরা শুধু ওকে মৃত দেখাতে চেয়েছিলাম, অ্যাকচুয়ালি ওর মরার কথা ছিল না। তার মানে আমাদের সন্দেহ ঠিক ছিল স্যার? সবকিছু ঠিক ছিল, ওই ভিডিওটা নকল ছিল, শুধু কেতনের থেকে বাঁচার জন্য ছিল। আর তুমিও এই প্ল্যানে জড়িত ছিলে? স্যার কেতন আয়েশার জীবন অতিষ্ঠ করে দিয়েছিল, ও বেচারি চুপ থাকতো, কাউকে কিছু বলতো না। স্যার একদিন লিমিট ক্রস করে গেল, সব সীমা ছাড়িয়ে গেল। ওর মনে হলো কেতন ওর জন্য কোনো বড় বিপদ হতে পারে, ও আমাকে বলেছিল স্যার। স্যার স্যার কেতন পাগল ছিল, পুলিশ বা ডিভোর্স ওর কেউ কিচ্ছু করতে পারতো না। আয়েশা ওটাকে পার্মানেন্ট মুক্তি পেতে চাইছিল, চিরদিনের জন্য। আমি হাঁপিয়ে গেছি জিজু। এখন তো ডিভোর্স আমাকে কেতনের থেকে বাঁচাতে পারবে না। যেটা আমায় ওই কেতনের হাত থেকে বাঁচাতে পারে সেটা শুধু আমার মৃত্যু। আয়েশা, এটাই যদি একমাত্র রাস্তা হয় তাহলে এটাই ঠিক। তোমার মৃত্যু তোমায় কেতনের হাত থেকে বাঁচাতে পারে। মরে যাও। হোয়াট? রিল্যাক্স, আমার কাছে একটা আইডিয়া আছে। আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে মনে হয় আয়েশা মরে গেছে। তোমার সাথে কোনো দুর্ঘটনা হলো বা কেউ তোমাকে মেরে দিল, আর বডিকে এতটা খারাপ করে দেওয়া হলো যে কেউ চিনতে না পারে। আয়েশা, তারপর তুমি এখান থেকে অনেক দূর চলে যাবে, আর তোমার ওই ইন্স্যুরেন্সের টাকা যেটা মিমির নামে আছে আমি তোমাকে পৌঁছে দেবো। 50 লাখ টাকা দিয়ে একটা নতুন জায়গা আর নতুন লাইফ নতুন করে শুরু করবে। কিন্তু জিজু, আমি বেঁচে থাকাকালীন আমার লাশ কোথা থেকে আসবে? ওর জন্য টেনশন নিও না, আমি সব কিছু করে নেব। আমার এক বন্ধু আছে প্রশান্ত, ও আমার জন্য অনেক কাজ করে দিয়েছে। কিন্তু হ্যাঁ আয়েশা, এরপরে তুমি কখনো জীবনে আমার সাথে, মিমির সাথে, হিরালের সাথে কোনোদিন দেখা করতে পারবে না। হ্যাঁ, কিন্তু ওই পাগল লোকটার থেকে তুমি সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাবে, তুমি মুক্ত হয়ে যাবে। সবকিছু ঠিক ছিল, সবকিছু প্ল্যান মাফিক চলছিল। আমি আয়েশা আর প্রশান্তর সঙ্গে ফোনে যোগাযোগ রেখে চলছিলাম। তারপর জানি না হঠাৎ করে ফোন কেটে গেল। আমি জানতাম ওখানে একটা মেয়ের মৃতদেহ পাওয়া যাবে, যার ব্যবস্থা আমি বাধ্য হয়ে করেছিলাম। শুধু আয়েশার জামা কাপড় ওই মেয়েটিকে পরানোর কথা ছিল, ওর মুখটা এত খারাপ ছিল যে কেউ চিনতেও পারতো না। কিন্তু স্যার সিরিয়াসলি আমি তো শকে ছিলাম। ওটা মেয়েটার নয়, প্রশান্তের বডি ছিল। স্যার প্রশান্ত তো আয়েশাকে সকাল হওয়ার আগেই জঙ্গল থেকে অনেক দূরে নিয়ে যাওয়ার কথা ছিল, কোনো সেফ জায়গায়। কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল স্যার,
স্যার আমার যতটা জানা ছিল আপনাদের বলে দিয়েছি স্যার। স্যার প্রশান্তকে কে মেরেছে, আয়েশাকে কে মেরেছে আমি জানি না। স্যার তার মানে তৃতীয় কোনো ব্যক্তি ছিল যে প্ল্যানটার ব্যাপারে জানতো, যে আয়েশাকে চিনতো, প্রশান্তকেও চিনতো, আর ওই সময় ওই জঙ্গলেই ছিল। কোনো তৃতীয় ব্যক্তি? হ্যাঁ, কোনো তৃতীয় ব্যক্তি। তোমার প্ল্যানের হিসাবে টেন্টে প্রশান্ত এবং আয়েশা থাকার কথা ছিল, কিন্তু টেন্টের পাশে একটা পাথরের উপর প্রশান্তর রক্ত পাওয়া গেল, আর ওই টেন্টটা পেছন থেকে ফাটা ছিল। মানে আয়েশা টেন্টের সামনে থেকে যাওয়ার বদলে পেছন থেকে ছিঁড়ে বেরিয়েছে। মানে ও বিপদটা আগে থেকে বুঝতে পেরেছিল। হতে পারে ও প্রশান্তর সঙ্গে যা কিছু হয়েছিল সেটা দেখে ফেলেছিল। ইট ইজ ক্লিয়ার যে ওখানে কোনো তৃতীয় ব্যক্তি ছিল। ও প্রথমে প্রশান্তকে মেরেছে, তারপর আয়েশার পেছনে দৌড়েছে। কারেক্ট। যদি ভালো করে দেখা যায় তাহলে ওই রাতে জঙ্গলে এটাই হয়েছিল যে প্রশান্ত আর আয়েশা জঙ্গলে যায়, আয়েশা টেন্টের ভিতরে ঘুমোচ্ছিল আর প্রশান্ত বাইরে বসে আগুন জ্বালাচ্ছিল। এর মধ্যে সেই তৃতীয় ব্যক্তি ওইখানে যায় আর প্রশান্তর সঙ্গে ঝামেলা বাঁধে, আর সেই ব্যক্তি ওর উপরে আক্রমণ করে, আর আয়েশা টেন্টের পিছন দিয়ে পালিয়ে যায়। আর ওই ব্যক্তি প্রশান্তকে নির্মমভাবে হত্যা করে আর আয়েশার পিছনে ধাওয়া করে। তাহলে তৃতীয় ব্যক্তিটা কে, যে আমাদের প্ল্যানের ব্যাপারে জানতো আর জঙ্গলকেও ভালো করে জানতো, তাই এত রাতে টেন্টে পৌঁছেছিল? হ্যাঁ, এই সমস্ত চিন্তা আপনি করবেন না রোহন বাবু। এই তৃতীয় যে আছে না, তাকে তো আমরা ধরেই ছাড়বো। হ্যাঁ, হোক বা না হোক, এই ধাঁধার সমাধান এখানে আছে, এর মধ্যে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। খুনি হবে তো স্যার এদের মধ্যেই কেউ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। রবি, ওই ক্লিপিংটা চালাও যেটা আমরা আয়েশার ক্যামেরা থেকে পেয়েছিলাম, ফার্স্ট ক্লিপ। ইয়েস, তুমি ঠিকই বলেছিলে, খুনি আমাদের সামনেই আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। একটা কাজ করো, সবাইকে জঙ্গলে ডেকে নাও, তখনই বোঝা যাবে। স্যার এখনো আপনারা আমার ওপর সন্দেহ করছেন, যেখানে আমি আপনাদের সবকিছু সত্যি কথা বলেই দিয়েছি। স্যার আমি আমার বউকে কেন মারবো স্যার? আমি তোকে ভালোবাসি স্যার। আমার বোনের খুনিকে খোঁজার বদলে আপনারা আমাদেরই জিজ্ঞাসাবাদ করছেন। আর ওর গায়েব হওয়ার খবর তো আমি হিরাল ম্যামকে দিয়েছি, আর আমরা যদি কিছু করতাম তো আমরা কেন ফোন করতাম? হ্যাঁ, কিন্তু কেউ তো আয়েশাকে খুন করেছে, আর কে খুন করেছে সেটা আমরা জানি। আয়েশাকে খুন তোমাদের মধ্যেই কেউ করেছে, তোমাদের মধ্যেই কেউ। আমাদের মধ্যে কে হতে পারে স্যার? এখনই জানতে পারা যাবে। রোহন, তুমি একটা কথা বলো, আয়েশা রেকির জন্যে তোমার বাড়ি থেকে দুর্ঘটনার একদিন আগেই গিয়েছিল না? হ্যাঁ স্যার, একদিন আগেই গিয়েছিল। আর এটা সেদিনেরই ছবি, তাই না? যেদিন ওর রেকিতে যাওয়ার কথা ছিল। আয়েশার অ্যাকাউন্ট ওই পোস্ট করেছে, তো ওরই হবে। আর আপনারা আমার বোনের খুনিকে খোঁজার বদলে এরকম ফালতু জিজ্ঞাসাবাদ করছেন, আমাদের উপরে ব্লেম করছেন। এতে কি প্রমাণ পাবেন আপনারা? এটাই যে তোমরা আয়েশাকে জীবন্ত দেখেছিলে শেষবার ওই দিনই, তারপরও নিখোঁজ হয়ে গেছিল, তোমরা আমাদের বলেছিলে। আচ্ছা, ও কি কি পরেছিল অপর্ণা, তুমি বলেছিলে, তোমার মনে আছে? হ্যাঁ, ওনা স্কাই ব্লু কালারের টি-শার্ট পরেছিল আর ব্ল্যাক কার্গো প্যান্ট ছিল। হাই পনিও পরেছিল। আপনার তো নিশ্চয়ই মনেই আছে। হিরাল, তুমি কি করে জানলে আয়েশা মরার সময় কি কাপড় পরেছিল? বলো, আরে বলো না। কারণ সেই দিন এ জঙ্গলেই ছিল। এই প্রশান্তকে মেরেছে আর তারপর আয়েশার পিছনে দৌড়োয়, ওর পিছু নেয় আর ওকে মেরে ফেলে। আর প্রশান্তকে মারার সময় তোমার গভীর আঘাতও লাগে। দেখাও। হাত ছাড়ুন আমার, দূরে থাকুন। হ্যাঁ, আমার থেকে। একে তো আপনারা আমার বোনের খুনিকে খুঁজে পাচ্ছেন না, তার উপরে আমার উপরে অভিযোগ দিচ্ছেন। হ্যাঁ, অনেক অভিনয় করেছো, এবার ঠিক করে বলো
কেন মেরেছো তুমি আয়েশাকে? হ্যাঁ, আমি মেরেছি আয়েশাকে। আমি মেরেছি আয়েশাকে। হিরাল ম্যাম, আপনি? আসতে বলো। আয়েশা না উঠে পড়ে। ইনফ্যাক্ট আমি বলছি যে ওকে সব সময়ের জন্যই না ঘুম পাড়িয়ে দাও। এটা কি বলছেন ম্যাডাম? রোহান তো তোমাকে আয়েশাকে সুরক্ষিতভাবে এই জঙ্গল থেকে বাইরে বার করার জন্য কত টাকা দিয়েছিল? 2 লাখ টাকা। আমি না তোমাকে 5 লাখ টাকা দেব আয়েশার প্রাণ নেয়ার জন্য। হিরাল ম্যাম, এসব কি বলছেন? আয়েশা ম্যাডাম আপনার বোন, আর আমি ওকে বাঁচানোর সওদা করেছি। আমি ওর সাথে বেইমানি করতে পারবো না। আয়েশা, আয়েশা, আমার কাছে আয় আয়েশা। আমি তোকে বাঁচাতে এসেছি আয়েশা। ও তোকে ঠকাচ্ছিল আয়েশা। তোর ইন্স্যুরেন্সের টাকার জন্য তোকে মারতে চেয়েছিল আয়েশা। আমার বোন। আয়েশা, সরি দিদি, আমি কিচ্ছু জানতাম না এই ব্যাপারে। সরি, আমার জন্য তোমার এত কষ্ট হলো। আমি জানতাম না যে জিজু এরকম কিছু করছে। আই এম সো সরি দিদি। আমার বোন। সরি দিদি। তুই সরি বলিস না? হ্যাঁ, এটা তো আমার বলা উচিত। কেন দিদি? আই অ্যাম সরি। কেন কেন মেরেছো তুমি তোমার বোন আয়েশাকে? আপনারা জানেন না আয়েশাকে। ও সবসময় না সবার প্রিয় হয়ে এসছে। ভালোবাসার আয়েশা। সবাই ওকে ভালোবাসতো, আমাকে নয়। মা, বাবা, আমার সব বন্ধু, ইনফ্যাক্ট রোহান, আমার মেয়ে নিম্মিও আমার থেকে বেশি ওকে ভালোবাসতো। ও রোহানকেও আমার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল। আমি রোহান আর নিম্মিকে নিজের থেকে দূরে যেতে দেখতে পারতাম না। না, আপনি বলুন আমি কি করতাম? আমি ভাবলাম সবসময় ও আমাকে হিংসা করে না, জিতেওছে সবসময়। না থাকবে আয়েশা, আর না থাকবে ওর জিত। এর জন্য মেরে ফেলেছি আমি ওকে। হিরাল, তুমি এটা কি করে করতে পারো? আরে আয়েশা তোমার ছোট বোন ছিল, আমাকে বড় দাদার মতো দেখতো। আমি ওর সাথে এগুলো কখনো স্বপ্নতেও ভাবতে পারি না। আমার লজ্জা লাগে তোমাকে আমার স্ত্রী বলতে। রোহান, তোমার ভুল নেই এতে। সব ভুল ওই আয়েশার। ওই সব করছিল। ও না তোমাকে আমার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল, কিন্তু এখন তো এটা হবেই না। এবার তো তোমাকে কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না। খুব বড় ভুল করেছো তুমি। তোমার সন্দেহ, তোমার ইনসিকিউরিটি একটা নিরীহ মানুষের প্রাণ নিয়েছে, প্রশান্ত গাইডের। আর তাছাড়াও তুমি তোমার আপন বোনকেও মেরেছ। আইন তোমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে।